ওয়েলকাম বন্ধুরা, তোমাদেরকে আমাদের চ্যানেল ইউর বং পাঠশালাতে স্বাগত জানাই। আজকে আমরা আবার হাজির হয়েছি ক্লাস 11-এর আরেকটা টপিক, ভেক্টর চ্যাপ্টারের একটা ছোট অংশ, আপেক্ষিক বেগ নিয়ে। প্রথমে আমরা জানবো আপেক্ষিক বেগ ব্যাপারটা কি। আপেক্ষিক বেগ বলতে গেলে একটা গল্প বলি। প্রথমে শোনো, তুমি ট্রেনের ভিতরে বসে 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 আছো আর তোমার বন্ধু তোমাকে সি অফ করতে স্টেশনে এসছে। এবার ট্রেনটা চলতে শুরু করলো, ট্রেনের ভিতরে তুমি বসে আছো। তোমার কি মনে হবে বলো তো, যে তোমার বন্ধু তুমি যেদিকে ট্রেনটা এগোচ্ছে তার উল্টো দিকে দৌড়চ্ছে। তোমার মনে হবে তুমি এক জায়গায় চুপ করে বসে আছো, বন্ধু উল্টো দিকে যাচ্ছে। আর বন্ধুর মনে হবে যে না, তুমি বসে নেই, তুমি যাচ্ছ, বন্ধু দাঁড়িয়ে আছে। ঠিক যেমন আমাদের পৃথিবী সূর্যের ক্ষেত্রে মনে হয়, পৃথিবী থেকে দাঁড়িয়ে মনে হয় সূর্য ঘুরছে, পৃথিবী স্থির। তাহলে দেখো, যখনই আমরা কারোর বেগের কথা বলবো, গতির কথা বলবো, কার সাপেক্ষে বলছি, মানে অবজারভার বা পর্যবেক্ষকটাকে, সেটা সবসময় আমাদেরকে বলতে হবে। আমি যদি তো বলি তোমার বেগ এত, মানে তোমার বেগ 10 মিটার/সেকেন্ড, কার সাপেক্ষে? আমার সাপেক্ষে, না চলন্ত গাড়িটা সাপেক্ষে, সূর্যের সাপেক্ষে, না পৃথিবীর সাপেক্ষে? তাহলে দেখো, যখনই আমি বলবো তোমার বেগ এত, বেগ এত, বেগ এত, আমাকে বলতে হবে কার সাপেক্ষে বলছি। যখন আমি এই সাপেক্ষে শব্দটা ব্যবহার করে বলবো যে এর সাপেক্ষে ওর বেগ এত, যেমন কি না পৃথিবীর সাপেক্ষে সূর্যের বেগ এত, কিন্তু সূর্যের তো এমনি কোনো বেগ নেই বলেই আমরা জানি, তাই না? তো এরকম যার সাপেক্ষে বেগ কথা জিনিসটাকে বলা হয় আপেক্ষিক বেগ। কারোর সাপেক্ষে কারোর বেগ, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। এখন দেখো, এখানে আমি লিখেছি আমার দুটো বস্তু আছে, এ আর বি। এ বস্তুর বেগ হচ্ছে ইউ, বি বস্তুর বেগ হচ্ছে ভি। ঠিক আছে, এবার আমি কি বলেছি না এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, মানে এ বস্তুটার সাপেক্ষে, ভালো করে এই শব্দটার দিকে তাকাও, না এ বস্তুটার সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তাহলে সেটার রাশিমালা হবে ভি মাইনাস ইউ। মজাটা কোথায় দেখো, যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগটা নির্ণয় করব তার বেগের আগে চিহ্নটা হবে মাইনাস। ঠিক আছে, বি এর বেগ ভি, এর বেগ ইউ। ঠিক আছে, তাহলে এর সাপেক্ষে বেগ বলেছি মানে এর বেগের আগের চিহ্নটা হবে ঋণাত্মক। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি আপেক্ষিক বেগের সংজ্ঞা এবং রাশিমালা। এবার আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, দেখো যে দুটো গাড়ি রাস্তায় একই দিকে চলছে। যদি আমি খুব বাজে ছবি আঁকি, বাট একটু কষ্ট করে ভেবে নাও যে এই দুটো হচ্ছে আসলে গাড়ি। তো গাড়ির দুটো গাড়ি একই দিকে চলছে, একটা ভি বেগে, একটা ইউ বেগে। ওকে, তো সেক্ষেত্রে দেখো গাড়ি দুটোর আপেক্ষিক বেগ হবে ভি মাইনাস ইউ। এবার দেখো মাঝখানে মাইনাস চিহ্ন আছে, আমি ভেক্টর দুটো তুলে দিলাম, কেন কি না ভি আর ইউ দুটো একই লাইন বরাবর, একই দিক বরাবর চলছে। তাহলে ইউ ভেক্টরের জায়গায় আমি শুধু ইউ লিখতে পারি, সেক্ষেত্রে আপেক্ষিক বেগটা আমার হবে ভি মাইনাস ইউ। ঠিক আছে, আর দেখো একই গল্প, ওইরকমই দুটো গাড়ি, কিন্তু যখন মুখোমুখি আসে, মানে কি একজনের বেগ এদিক বরাবর, আরেকজনের বেগ এদিক বরাবর, সেক্ষেত্রে যখন দ্বিতীয়টার মাইনাস ইউ মানে ইউটা ভেক্টর তুলবো, তখন কিন্তু প্লাস ইউ হবে না, তখন কি হবে মাইনাস ইউ, কারণ ভি আর ইউ দুটো পরস্পর উল্টো দিকে। ঠিক আছে, তাহলে ভি মাইনাস মাইনাস অফ ইউ, এখানে প্লাস ইউ হয়েছিল কারণ ভি আর ইউ এর দিকটা এক, এখানে যেহেতু উল্টো দিকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ইউ, ভি প্লাস ইউ হয়ে এই হচ্ছে গাড়ি দুটোর আপেক্ষিক বেগ দাঁড়াবে। তাহলে দেখো, যে রাস্তায় ওয়ান ওয়ে গাড়ি চলে, মানে শুধু একদিকে গাড়ি যাচ্ছে, সেই রাস্তায় গাড়িগুলোর মধ্যে বেগ পায় সমান হতে হয়। ধরো যে রাস্তায় ওয়ান ওয়ে, যে রাস্তাতে 120 কিলোমিটার বা 100 কিলোমিটার/সেকেন্ড সবাই বেগে, 100 কিলোমিটার/ঘন্টা বেগে সবাই দৌড়াচ্ছে, সেই রাস্তায় তুমি যদি 10 কিলোমিটার বেগে বা 20 কিলোমিটার বেগে বা 50 কিলোমিটার বেগে গাড়ি চালাও, দেখো 100 কিলোমিটার বেগে সবাই চালাচ্ছে, তুমি চালাচ্ছ, তোমার ইচ্ছে হচ্ছে 50 কিলোমিটার বেগে, সেক্ষেত্রে দেখো তোমার আপেক্ষিক বেগটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখেছো, যদি সবাই একই দিকে যাচ্ছে ওয়ান ওয়ে রোড, সেক্ষেত্রে তোমার আপেক্ষিক বেগটা দেখো 70 কিলোমিটার/আওয়ার। তাহলে সেক্ষেত্রে তোমার যদি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, তোমার ক্ষয়ক্ষতির সম্ভাবনা হবে কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তাহলে ওয়ান ওয়ে গাড়ির রুটে দেখবে সবসময় একটা বেগের মান দেওয়া থাকে, মোটামুটি বলা হয় সেই বেগের আশেপাশেই চালাতে, খুব কম না চালাতে। ঠিক আছে, আর একই কেস যখন দুটো ওয়ে রাস্তা, মানে যে রাস্তায় ভাগ করাটা নেই, এমনি এদিক থেকে একটা গাড়ি যাচ্ছে, ওদিক থেকে একটা গাড়ি যাচ্ছে, মুখোমুখি গাড়ি চলছে একই রাস্তায় একই লেনে, সেক্ষেত্রে দেখো এই কেসটা যদি হতো, তাহলে আমি দুটোই গাড়ি দিচ্ছি 50, এও 50, সেক্ষেত্রে দেখো মাঝখানে চিহ্নটা প্লাস, দেখেছো আপেক্ষিক বেগটা কিন্তু 100 কিলোমিটার/আওয়ার। মানে মুখোমুখি যখন দুটো গাড়ি যাচ্ছে, যতই কম বেগে যাক, তাদের আপেক্ষিক বেগটা অনেক বেশি, সেই জন্য মুখোমুখি ধাক্কা লাগলে গাড়ির ক্ষয়ক্ষতি হয় অনেক বেশি। ঠিক আছে, তাহলে মোটামুটি আপেক্ষিক বেগ সম্পর্কে একটা ছোট
ধারণা তোমরা পেলে। এবার আমরা আপেক্ষিক বেগের আরো কয়েকটা উদাহরণ দেখে নেব, ঠিক আছে? তো আপেক্ষিক বেগের একটা সব থেকে বড় উদাহরণ, সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে তোমরা সবাই ফেস করো, তোমরা সব সাইকেল চালিয়ে পড়তে যাও। এখন দেখো কোনো কোনো সময় হাওয়া দিলে বৃষ্টিটা বেঁকে পড়ে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মোস্ট অফ টাইম তো বৃষ্টি এরকম সোজাই পড়ে। কিন্তু তুমি যদি সাইকেল চালাতে চালাতে ছাতাটা এরকম সোজাভাবে মাথায় ধরো, তুমি কিন্তু পুরো ভিজে যাও। কখনো ভেবে দেখেছো কেন এরকম হয়? বৃষ্টি পড়ছে সোজা, তুমি যাচ্ছ এরকম, তাহলে বৃষ্টির ছাঁটটা কেন এইভাবে আসে? এই প্রশ্নটার উত্তর পেতে হলে তোমাদেরকে আমার এই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত, ঠিক আছে? তাহলে চলো উত্তরটা খুঁজে নিই। এখানে আসল খেলা সে আবার আপেক্ষিক বেগে, ঠিক আছে? দেখো আমি এখানে ছবিতে এঁকেছি, বৃষ্টি পড়ছে এরকম ভাবে সোজাভাবে নিচের দিকে পড়ে, তাই ধরে নিচ্ছি। আর মানুষের বেগ মানে তুমি হাঁটছো এইভাবে, তাহলে এবার ভিটা হচ্ছে এরকম ভাবে, ইউটা হচ্ছে এরকম ভাবে। এই হচ্ছে দুজনের বৈশিষ্ট্য। এখানে কিন্তু ভি এবং ইউ দুজনেই হচ্ছে ভেক্টর, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস ভেবে দেখো, যদি উল্লম্বভাবে বৃষ্টি পড়ে আর তুমি সোজা রাস্তা দিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের মাঝে কোনটা 90 ডিগ্রি, আমি সেই 90 ডিগ্রি কোনটা এঁকেছি। তাহলে দেখো তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ, বৃষ্টিটা কিভাবে পড়বে? তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ যেদিকে হবে সেদিক থেকে বৃষ্টি তোমার কাছে আসবে, কারণ এক্ষেত্রে অবজারভার বা পর্যবেক্ষককে তুমি। তাহলে তোমার সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ, সেটা যে দিক থেকে তোমার কাছে আসবে, বৃষ্টিও সেই দিক থেকে ছাড় দিয়ে তোমায় ভেজাবে। তাহলে আমাকে কি করতে হবে? মানুষ সাপেক্ষে বা তোমার সাপেক্ষে আমাকে বৃষ্টির আপেক্ষিক বেগটা বের করতে হবে। এই যে মানুষ সাপেক্ষে বৃষ্টির বেগ, সাপেক্ষে কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। তাহলে মাইনাস চিহ্ন কার? মানুষের বেগের আগে। আর বৃষ্টির বেগ কত? ভি। তাহলে ভি মাইনাস ইউ, এটা হচ্ছে মানুষ সাপেক্ষে বৃষ্টির বেগ। এটা তো গেল অঙ্কের গল্প। আমাদের কাছ থেকে এখানেই শেষ নয়, আমাদেরকে ডিটেলে বের করতে হবে এক্স্যাক্টলি ছাতাটা কত ডিগ্রি কোণে আমি ধরব। তার জন্য আমাকে স্মরণ নিতে হবে এর আগের ভিডিও লেকচারসগুলোতে। মনে আছে সেখানে আমরা বলেছিলাম এইরকম দুটো ভেক্টরের বিয়োগ করার জন্য আমরা একটা ছোট্ট ট্রিক ইউজ করি। কি ট্রিক ইউজ করি? আমরা ধরে নিই যার আগে মাইনাস আছে, আমরা এই জিনিসটাকে এইভাবে ভাবি, আর এটা হচ্ছে এর বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর মানে কি? যার মান ইউ এর সঙ্গে সমান কিন্তু দিকটা এক্স্যাক্টলি অপোজিট। তাহলে আমি কি করব? এই ইউ এর সমান করে এদিকে একটা কিছু কেটে নেব। এইটা হলো আমার মাইনাস ইউ, আমি রাফলি চোখের আন্দাজে আঁকছি, ঠিক আছে? এবার দেখো ভি তো অলরেডি এদিকে আছে, আমি ভিটাকে একটু নিচের দিকে বাড়িয়ে দিই ক্যালকুলেশনের সুবিধার জন্য, উপরের দিকটা আমি আঁকতে পারবো না তাই। ওকে, সমান এখানে যা মান ছিল আমি সেটা সমান করে নিচের দিকে নিয়ে নিচ্ছি। দ্যাট আই ক্যান ডু, বিকজ দেখো তীর চিহ্নটা কিন্তু সেম, এখানে যা তীর চিহ্ন ছিল এখানে আমি সেম তীর চিহ্ন আঁকছি, করতেই পারি। তাহলে এটা আমার হচ্ছে ভি হলো। এবার যদি আমি আমার পুরনো সামান্তরিক সূত্র ব্যবহার করি, সেক্ষেত্রে দেখো সামান্তরিকটা কমপ্লিট। সামান্তরিক তো নয়, এখানে আয়তক্ষেত্র হবে, কারণ ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো দেখো বৃষ্টির আপেক্ষিক বেগ মানে ভি মাইনাস ইউ, এটা কারণ এটা ভি এটা ইউ, এটা আবার ভি মাইনাস ইউ। তাহলে দেখো ছবিটা থেকে কিন্তু খুব পরিষ্কার, হ্যাঁ এক্স্যাক্টলি কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে সেটা হয়তো বুঝতে পারছি না, কিন্তু ছবিটা থেকে খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি আমরা যে ছাতাটা আমাকে এরকম ভাবে বেঁকিয়ে ধরতে হবে। সোজা ছাতা ধরলে গল্প এখানে হচ্ছে না। নাও এখানে গল্প, আমি এর দিকটা বের করতে যাই। প্রথম কথা আমি যেটা ম্যাটার অফ ইন্টারেস্ট তোমরা, আমি ধরে নিচ্ছি যে আমার এটার সাথে কোণ হচ্ছে থিটা, মানে আমি ছাতাটা বেসিক্যালি ছাতা এইভাবে ধরবো, এটা আমার ছাতা ধরার দিক। মানে আমি ধরে নিচ্ছি এই ইউ এর সাথে ছাতাটা, হ্যাঁ না সরি ভুল বললাম, আমি উল্লম্ব দিকের সাথে কত ডিগ্রি করে ছাতাটা ধরছি, ঠিক আছে? মানে আমার মাথা থেকে আমি কত ডিগ্রি করে ছাতাটা বেঁকিয়ে ধরেছি এই কোণটা আমি নিয়ে ইন্টারেস্টেড, এটাকে আমি থিটা ধরেছি, ঠিক আছে? এটা আমার থিটা। তো এবার দেখো আমরা অলরেডি ভেক্টরের লব্ধি ফব্ধি নিয়ে গল্প সেরে ফেলেছি। তাহলে ভেক্টরের লব্ধি, এটার মান যদি আমি ডব্লু ধরি, মানে আপেক্ষিক বেগটাকে আমি ডব্লু ধরি, তাহলে ডব্লুর মান হবে রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2uv কস, এখানে কোন কোনটা হয় বলো তো? ইউ আর ভি এর মধ্যবর্তী কোনটা, সেটা কত? 90 ডিগ্রি। তাহলে cos 90, cos 90 এর মান কত? 0। তাহলে এই টার্মটা আমার উড়ে যাবে, হবে 0। তাহলে দেখো আমার আপেক্ষিক বেগের, বৃষ্টির আপেক্ষিক বেগের, সরি এই ভি মনে হচ্ছে আমার হাতের লেখা, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, মানে বৃষ্টির আপেক্ষিক বেগের মান হচ্ছে রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। যদি না বায়ুটায়ু থেকে থাকে, আমি ধরে নিচ্ছি বায়ুটায়ু বইছে না, থেমে আছে, বৃষ্টি স্ট্রেট আমার মাথার উপর পড়ছে, আমি স্ট্রেট আনছি, ঠিক আছে? সেক্ষেত্রে আপেক্ষিক বেগের মান এটা।
দিক কোনটা দেখো, অলরেডি এটাও তোমরা জেনে এসছো যে ট্যান থিটা, তাই তো? উপাংশ যদি ভি এর সাথে কোণ করে থাকে, যার সাথে কোণ করে থাকে তার উল্টোটা হয়। হ্যাঁ, এটা একটু পুরনো কথা মনে করিয়ে দিই যে সি এর কোণটা যদি আলফা হয়ে থাকে তখন আমরা লিখতাম ট্যান আলফা সমান সমান বি সাইন থিটা প্লাস এ প্লাস বি কস থিটা, এটা লিখতাম আমরা। আসলে বাংলা গল্প যেটা ছিল সেটা হচ্ছে যে বি, সেক্ষেত্রে আলফা কোণটা ছিল এর সাথে কোণ, তো সেটাকে আমরা এইভাবে লিখতাম। ঠিক আছে, তো এইভাবে লিখলে দেখো যেটা আমার দাঁড়াচ্ছে, আমার এখানে কোণটা আমি বলেছি হচ্ছে ভি এর সাথে কোণ, এবং ঠিক বইটা ভুলেছি। আচ্ছা তুমি যেন ভুলে যাই কে জানো। তো দেখো সেক্ষেত্রে আমি এখানে উল্টো লিখেছি, ঠিক আছে, আমি ভুলে গেছিলাম বলে লিখে নিলাম। এক্ষেত্রে আমার কোনটা কোন কার সাথে আছে দেখো, ভি এর সাথে কোন আছে, তাহলে এখানে হবে ইউ সাইন 90 প্লাস ভি ইউ কস 90। তাহলে দেখো কস সাইন 91 ইউ বাই ভি, মানে উল্লম্ব দিকের সাথে যদি থিটা কোণ করে থাকে তাহলে সেটা হবে ইউ বাই ভি। ট্যান থিটা ইকুয়ালস টু হবে ইউ বাই ভি। তাহলে ইউ আর ভি তোমাকে দিয়ে দেবে তুমি কত বেগে দৌড়চ্ছ, বৃষ্টি কত বেগে পড়ছে, সেখান থেকে তুমি থিটা বের করতে পারবে। আবারও বলছি, আমার এই থিটাটা কিন্তু উল্লম্ব দিকের সঙ্গে কোণ, মাইন্ড ইট। আর যদি তোমার গতিবেগের সঙ্গে কোণ বের করতে হতো, সেটা আমি এখানে একবার করে দিচ্ছি, ট্যান থিটা ড্যাশ সেটা সমান সমান দেখো যার সঙ্গে কোণ করেছে তার উল্টোটা উপরে বসবে। তাহলে তোমার সঙ্গে কোণ করেছে তাহলে উপরে বসতো ভি সাইন 90 ডিগ্রি বাই ইউ প্লাস ভি কস 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে থিটা ড্যাশ কোণটা কি, এই কোণটা, এই কোণটা, এই কোণটা হচ্ছে থিটা ড্যাশ তোমার ছবিতে। মানে তোমার দিকের সঙ্গে পরীক্ষায় দু রকমই জানতে পারি, উল্লম্বের সঙ্গে কত কোণ করেছে বা তোমার অনুভূমিকের সঙ্গে কত কোণ করেছে। এটা হচ্ছে উল্লম্বের সাথে কোণের গল্পটা, আর এটা হচ্ছে আমার অনুভূমিকের সঙ্গে কোণের গল্পটা। হলো? তাহলে দেখলে তো কেন রাস্তা দিয়ে সাইকেল চালানোর সময় ছাতাটা বেঁকিয়ে ধরতে হয়। একটু ফিজিক্স জানতে হবে, নাহলে কত ডিগ্রি করে ধরবো, হ্যাঁ তুমি পড়ে তখন বসে ক্যালকুলেশন করবে না ঠিকই, কিন্তু একটু তো জানতে হয় ব্যাপারটা না, যে ছাতাটা বেঁকিয়ে ধরি ঠিক আছে, কেন ধরছি এরকম হয় বেঁকিয়ে। তো তার পিছনের ফিজিক্স, এটা দেখো একদম রিয়েল লাইফের ফিজিক্স। বিশ্বাস করো, ফিজিক্স বাস্তব জীবন ছাড়া অন্য কিছু না, একদম পাতি বাস্তব জীবনের গল্প। ইন্টারেস্টিং লাগছে তো? তাহলে চলো আরো একটা এরকম ইন্টারেস্টিং অঙ্ক দেখে নেওয়া যাক। তো আমরা আবার হাজির হয়েছি আর একটা উদাহরণ নিয়ে, নদী পারাপার। এই নদী বলতে গেলে আমার কেন জানি না মনে পড়ে সেই নদীর এবার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো সেই উদ্দেশ্যে কিনা জানি না, সবসময় আমরা নদীর এপার থেকে ওপার নৌকা করে যেতে চাই। এখন এখানে সমস্যা কি? সমস্যাটা দেখো খুব গুরুতর। যে সমস্ত মাঝি নৌকা চালায় তারা হয়তো ফিজিক্সটা জানে না, তা সত্ত্বেও কিন্তু তারা এই ব্যাপারটা খুব ভালো করে বোঝে। ধরো এখানে একটা নৌকা আছে, সেটা তুমি সোজা এরকম বরাবর চালিয়েছো, তুমি যেতে চাইছো এখান থেকে এই পারে যাবে। ঠিক আছে, এবার দেখো তুমি সোজা নৌকাটাকে চালিয়ে দিয়েছো, নৌকার মধ্যে এগোনো শুরু করেছে। এইবার ধরো স্রোতের বেগ এসেছে, তাহলে কি তুমি যেতে চাইছো সোজা এভাবে, স্রোত তোমাকে ঠেলছে এদিকে, দেখো আমি স্রোতের বেগ এদিকে লিখেছি ইউ, আর এদিকে ভি হচ্ছে, এদিক বরাবর ভি হচ্ছে নৌকার বেগ। তাহলে তুমি যেতে চাইছো এরকম, স্রোত ঠেলছে এরকম, আলটিমেটলি কিন্তু তুমি এইরকম বেগে নদীটা ক্রস করবে। বুঝতে পারছি? নৌকা তুমি সোজা চালাচ্ছ, দেখবে তুমি নৌকা সোজা, নৌকার মাথা সোজা রেখে চালানোর চেষ্টা করছো, নৌকাটা বেঁকে যাবে। কেন বেঁকবে? স্রোত নৌকাটাকে এদিকে ঠেলবে, ফলে মাথাটা এরকম যাওয়ার বদলে মাথাটা এরকম ভাবে বেঁকে যাবে। বুঝতে পারলাম? এইটা হচ্ছে গল্প। এবারে এইখানে ধরো মাঝির এমন উদ্দেশ্য, মাঝি ন্যূনতম দূরত্ব নদীটাকে পারাপার করতে চায়। মানে কি, মাঝি এইখানে দেখো এ একটা বিন্দু, এখানে একটা এ ঘাট থেকে মাঝি বি ঘাটে যাবে। ঠিক আছে, মানে মাঝির যাওয়ার উদ্দেশ্য ঠিক নদীর ওপারে যে ঘাটটা অবস্থিত সেখানে, বেঁকে টেনে গেলে মাঝি অন্য জায়গায় পৌঁছে যাবে। এরকম তো হয় অনেক সময় না, সোজাসুজি ঘাটটা যাওয়ার ইন্টারেস্ট। তো দেখো সেক্ষেত্রে তাহলে মাঝিকে কি করতে হবে, সোজাসুজি এমন ভাবে কোনোভাবে চালাতে হবে আলটিমেটলি নৌকা যেন সোজা যায়। তুমি ব্যাকাটাকে যা পারো চালাও, তোমাকে যেতে হবে সোজা। সেক্ষেত্রে মাঝি কি করে, যেহেতু স্রোত নৌকাকে এমনি একটু এদিকে ঠেলে দেবে, মাঝি একটু এই দিক মানে একটু উল্টো, স্রোতের উল্টো দিকে একটু মুখ করে ঠেলে চালায়। তাহলে কি সে জানে যে স্রোত আমাকে একটু এদিকে ঠেলবে, আমি মোটামুটি সোজা চলে যাবো। এইভাবে মাঝি চালায়। আমরা একদম এক্স্যাক্টলি দেখবো কত ডিগ্রি কোণে বেঁকালে মাঝি সোজাসুজি নৌকাটা নদীটা পার হতে পারবে। ঠিক আছে, তাহলে সেটা দেখি। সোজাসুজি পার হওয়া মানে ন্যূনতম দূরত্বে পার হওয়া। তো দেখো সেটার ক্যালকুলেশন যেটা দাঁড়াবে,
সেটা হচ্ছে দেখো ভিটাকে আমি উল্লম্ব দিকের সঙ্গে থিটা করে চালনা করেছি, তাহলে এই দিক বরাবর উপাংশটা ভি কস থিটা আর এই দিক বরাবর উপাংশটা ভি সাইন থিটা। এবার দেখো আমি যদি নৌকাকে সোজা চালাতে চাই তাহলে নৌকার এদিক বরাবর কম্পোনেন্ট মানে অনুভূমিক দিক বরাবর কম্পোনেন্টটা মানে টোটাল বেগটা শূন্য হবে, এ আর এ ওকে ক্যান্সেল করবে। তাহলে দেখো সেক্ষেত্রে এদিক বরাবর একটা বেগ, এই যে এদিক বরাবর আছে দেখো ভি সাইন থিটা আর এদিক বরাবর আমরা আছে ইউ স্রোতের বেগ, এই দুটো কি হবে, এটা ইউ ভেলোসিটি, এদের সমান হতে হবে, তাই তো। ইউ এর যা মান এদিক বরাবর আর ভি সাইন থিটা এদিক বরাবর, এটা দুজন উল্টো দিকে কাজ করছে, তাহলে এদের লব থিটা শূন্য হতে হবে। তাহলে তার শর্ত এটা যে আমার ভি সাইন থিটার সাথে আমার ইউটাকে সমান হতে হবে। তার মানে আমাকে কত ডিগ্রি কোণে চালাতে হবে দেখো, সাইন ইনভার্স ইউ বাই ভি। মানে তোমার বেগ ধরো 10 মিটার আর স্রোতের বেগ ধরো 1 মিটার পার সেকেন্ড, আমি জাস্ট উদাহরণ বলছি, তাহলে সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু হবে সাইন বা এরকম ধরো 5, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো কোনটা হবে, ইউ মানে হচ্ছে 5 বাই হচ্ছে তোমার 10 মানে বলো কত হবে, 10 হলো। তার মানে এটা হচ্ছে সাইন ইনভার্স হাফ, তার মানে কত, সাইন কতর মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে তোমাকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে নৌকাটা চালাতে হবে, ঠিক আছে। এটা হলো আমার ওয়ান কাইন্ড অফ পসিবিলিটি, এক ধরনের পসিবিলিটি, ঠিক আছে। এইবার দেখো আরো একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে এইভাবে চালালে তাহলে কত ডিগ্রি কোণে চালালে নৌকাটা সোজা গেলে আমি বুঝে গেলাম, কিন্তু তাতে আমার নৌকাটার এপার থেকে ওপার কতটা যাবে, কতটা সময় লাগবে সেটাও তো মাঝে হিসেব রাখতে হবে, নাহলে দেখা গেল মানে প্রচুর সময় লেগে গেল, সেখানেও গল্পটা হবে না। তাহলে সেক্ষেত্রে দেখো সময়টা নদীর চওড়াটা আমি দেখো এল ধরে নিয়েছি, তার মানে টি নদী পারাপারের সময় টি, এটার সমান সমান হবে এল ইকুয়ালস টু ভি কস থিটা। কারণ দেখো নৌকাটা তো এখন এদিক এদিক বেগ শূন্য হয়ে গেছে, মিটে গেছে, নৌকা এখন খালি এদিক বরাবর বেগে চলছে, সেই বেগটার মান হচ্ছে ভি কস থিটা। তাহলে এইটা হবে আমার নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময়। হলো এ পর্যন্ত ক্লিয়ার? এইটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপার করতে গেলে আমার নৌকাটাকে কত ডিগ্রি কোণে চালাতে হবে তার সমীকরণ, আর সেইভাবে চালালাম, চালিয়ে আমি দেখলাম যে আমার সময়টা কত লাগছে, ঠিক আছে। এবার দেখো তুমি যেভাবে যে কোণে চালাও, নৌকা এদিক শুরু ওদিক শুরু যাই শুরু, সব সময় তো তোমাকে আলটিমেটলি এইদিকে বারবার কম্পোনেন্টটা ভি কস থিটা হবে, এটাই তোমার বৈশিষ্ট্য, এটাই তোমার গল্প। তাহলে সেক্ষেত্রে দেখো এই সময়টা তোমার লাগা উচিত নদী পারাপারে। এবার ধরো আমি চাইছি কোনোভাবে যে আমার নৌকাটা সোজা চালাচ্ছি, সোজা নৌকাটা যাবে আবার ন্যূনতম সময় লাগবে, ঠিক আছে, মানে মিনিমাম সময় কখন হবে, তাই কস থিটাটা যখন ম্যাক্সিমাম হবে, তাহলে কস থিটা এটার সমান সমান 1 হলে এই টিটা মিনিমাম হবে, টিটা সর্বনিম্ন হবে, তার মানে দেখো থিটার সমান সমান তোমাকে হতে হবে 0 ডিগ্রি, তবে কি হবে, টিটা হচ্ছে সর্বনিম্ন, সময়টা সর্বনিম্ন কখন হবে, যখন আমার এই নিচের টার্মটা সব থেকে ম্যাক্সিমাম হবে, কস থিটার মান ম্যাক্সিমাম, তখন আমার নদী পারাপারের সময়টা মিনিমাম, সেই শর্তকে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তার মানে কি, আমি যদি মিনিমাম সময় নদী পারাপার হতে চাই তাহলে ভাই ছাড়ো, সোজাসুজি দরকার নেই, নৌকাটা আমি সোজা চালালাম, নৌকার মধ্যে যেদিক পারবে এদিক ওদিক বেঁকে যাবে ঠিকই, কিন্তু আলটিমেটলি সব থেকে কম সময়ে নৌকা ওপারে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। এইভাবে এই অঙ্কটা ভেবে করতে পারো, দিস আর কাইন্ড অফ স্পেশাল কেস। আর যদি এই সমস্ত কোনো কিছু গল্পকথা না হয়, ন্যূনতম নদীও হলো না, ন্যূনতম দূরত্বও হলো না, সেক্ষেত্রে তোমাকে যদি বলে যে নদী পারাপার হতে কত সময় লাগলো, তাহলে দেখো ভি আর ওই ডাব্লিউ ইকুয়ালস টু তোমরা জানো, যদি এরকম কেস হয় সোজা নদী সোজা নৌকা, তাহলে এদের মধ্যে কোনটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে আপেক্ষিক বেগ হবে √v² + u², এই তো গল্প। তাহলে সেক্ষেত্রে তোমার নদী পারাপারের সময়টা লাগবে দেখো l √v² + u²। এবার দেখো এলটা কিন্তু তখন সোজা নয়, এরকম একটা থিটা মার্কা কোণ হবে, তাহলে এটা হবে l cos θ, বুঝেছো? তাহলে l cos θ / v² + u², এইটা হচ্ছে তোমার নদী পারাপারের ইন জেনারেল, ওইসব ন্যূনতম দূরত্ব ন্যূনতম কিছু গল্প নেই, সেটা বলে দিলে গল্পটা এরকম ভাবে অঙ্কগুলো দেখতে হবে, ঠিক আছে। তো আপেক্ষিক বেগের গল্প এখানেই শেষ, পরের দিন আবার দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং টপিক নিয়ে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে দিয়ে, চ্যানেলটা আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। টাটা।